একযোগে সারা দেশে দাগে দাগে জমা ভাগ বন্ধ হয়ে গেল। 2026 সালের যুগান্তকারী পরিবর্তন এটি। 2026 সালের এক ভোরে দেশটা যেন হঠাৎ থেমে গেল, কোনো শব্দ ছাড়াই। জমির বুকের উপরে আঁকা অসংখ্য দাগ, যেগুলো এতদিন মানুষের লোভ আর প্রয়োজনের মানচিত্র ছিল, সেগুলো আর বাড়লো না। মাঠ, হাওর, ভিটে সবাই যেন এক অদ্ভুত স্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলল। মাটি বুঝে নিল আজ থেকে তাকে আর খন্ড খন্ড করে কাটা হবে না। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ভূমি নীরবে সহ্য করে এসেছে ভাগের খাঁচা, সেই ভূমি 2026 সালে প্রথমবার নিজের অখণ্ডতার দাবি জানালো, নীরবে কিন্তু দৃঢ়ভাবে। দাগ ছিল এক সময় উন্নয়নের ভাষা, কাগজে, মানচিত্রে, অফিসের ফাইলে। বাট 2026 সালে সেই দাগই হয়ে উঠল অতীতের স্মৃতি। সারা দেশে একযোগে জমা ভাগ বন্ধ হওয়ার ঘোষণাটি যেন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সময়ের মোড় ঘোরানো এক কবিতা। গ্রাম বাংলার প্রান্তরে আর নতুন দাগ পড়ল না। জমির শরীরে কলমের আঁচড় থেমে গেল। মানুষ বুঝতে শিখলো ভূমি শুধু সম্পত্তি নয়, উত্তরাধিকার। সেই দিন থেকেই দাগ মানে আর বিভাজন নয়, দাগ মানে একটি ইতিহাস। 2026 সাল বাংলাদেশের মানচিত্রে কোনো নতুন সীমারেখা যোগ করেনি, বরং মুছে দিয়েছে অসংখ্য অদৃশ্য রেখা। দাগে দাগে জমা ভাগ বন্ধ হওয়ার মধ্য দিয়ে জন্ম নিল এক অখণ্ড ভাবনা, যেখানে ভূমি আর কেবল লেনদেনের বস্তু নয়, বরং সম্মিলিত অস্তিত্ব। শহরের নকশা থেকে গ্রামের খতিয়ান, সবখানেই বদলে গেল ভাষা। এই পরিবর্তন ছিল নিঃশব্দ বিপ্লবের মতো, যা বন্দুক নয়, কলমের বিরতি দিয়ে ইতিহাস লিখে দিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এখন থেকে দাগে দাগে নামজারি জমাভাগ বন্ধ হয়ে গেল। দ্যাট মিনস যারা বন্টননামা আগে করতে পারেনি, সে সমস্ত পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে নানা রকম ঝামেলা, ঝগড়াঝাটি, কনফ্লিক্ট বা অশান্তি আছে। সে ফল নাই, ধরুন ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে বা ভাই বোনদের মধ্যে কোন রকম ইউনিটি বা আন্ডারস্ট্যান্ডিং নেই। তারা একটি সিদ্ধান্তে আসতে পারছে না, বা এক জায়গায় সামিল হতে পারছে না, বা ডিসিশনে বা একমত হতে পারছে না, বা ইনডিসিশনে ভুগছে যে কে কোন জমিটার কোন অংশ খাবে, ভালো জমিটা কে নেবে, রাস্তার পাশে বা বাজারের পাশে বা প্রতিষ্ঠানের পাশে জমিটি কে ভোগ দখল করবে, এই সিদ্ধান্তটা নিতে পারছে না। সেই সমস্ত ফ্যামিলি মেম্বারদের জন্য আমি বলছি যে আপনারা দাগে দাগে সম্পত্তি খারিজ করে নিন। সেফল লাইক, ধরুন যে কারো পিতা যদি দেখা গেছে যে 17টি দাগে জমি রেখে গেছে, তো 17টি দাগের তাদের ওয়ারিসদের প্রত্যেকটা দাগে দাগে তাদের হিস্সা আছে, মালিকানা আছে। এখন একটি দাগে আছে 5%, একটি দাগে আছে 11% সম্পত্তি, আর ভাই বোন আছে 4 থেকে 5 জন। এখন যদি এই 4-5 জন মিলে ওই 5% জায়গাকে ভাগ করে, তাহলে 1% জায়গা করে পড়ে। তা তো এই 1% নামজারি করে সে কি করবে? এই 1% নামজারি করে সে কি করবে? দ্যাট মিনস সেই দাগে দাগে নামজারি করাটাও এখন বন্ধ হয়ে গেছে। দাগে দাগে নামজারি করে তো অর্থাৎ কিছু একটা করা যায়। আই মিন সামথিং ইজ বেটার দেন নাথিং। বাংলায় বলে নাই মামার চেয়ে কানা মামা ভালো। দ্যাট মিনস মন্দের ভালো আর সেফ অন লাইক, যেমন ধরুন যাদের সম্পত্তি বেশি, এক দাগে হয়তো 100% রয়েছে, তিনি হয়তো 20, 22 বা 25% পেল, তিনি হয়তো এক করতে পারতো। বাট এখন কিন্তু তাও করা যাবে না। বন্ধুরা, কেন করা যাবে না সেটা আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। হয়তো জানেন কিংবা জানেন না যে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র অলরেডি জারি করা হয়েছে গত 11 ফেব্রুয়ারি 2025। সেটি পরবর্তীতে আবার সংশোধন হয়েছে, একই স্মারকে প্রতিস্থাপিত হয়েছে। সেটার মধ্যে বলা হয়েছে যে যৌথভাবে যদি ওয়ারিশরা সম্পত্তির নামজারি করতে চায়, তাহলে এটি আইনসিদ্ধ হবে। বুঝলেন তো? তাহলে আইনি কোনো বাধা থাকলো না, তারা যৌথভাবে একত্রে নামজারি করতে পারবে। সেখানে হিস্সা লিখে দিবে, কার কত হিস্সা সেই অনুসারে। বাট প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে, সেখানে বলা হচ্ছে যে যদি কোনো ওয়ারিশ তার অংশ, দ্যাট মিনস ধরুন উনি যতটুকু ভোগ করছেন অ্যাটলিস্ট ততটুকু ভোগ করেন, ততটুকু যদি কোনো একটা দাগে বা একটা দাগের অংশ, কোনো একটা অংশে যদি তার অংশটা আলাদা জমা ভাগ করতে চান খাজনা দেওয়ার উদ্দেশ্যে, তবে কিন্তু বন্টননামা দলিল লাগবে, রেজিস্ট্রি সহ কিন্তু সেই বন্টননামা দলিলটা কিন্তু লাগবে। আচ্ছা, তাহলে তার মানে
কি যখনই আপনি জমা ভাগ করতে যাবেন তখনই কিন্তু মামলা নাম্বার লাগবে। তার মানে হচ্ছে আপনি যখন প্রত্যেক দাগে দাগে সম্পত্তি ভাগ করতে যাবেন, ওই হোল্ডিং থেকে পুরাতন হোল্ডিং ভেঙে অন্য হোল্ডিং এ যাবেন, সেই দাগে দাগেই হোক আর প্লটে হোক বা যে কোনো একটা প্লটে হোক, সেটা কিন্তু বন্টননামা ছাড়া যাওয়া যাবে না। এজন্যই বন্ধুরা আমি বললাম যে বন্ধ হয়ে গেছে দাগে দাগে নামজারি, দাগে দাগে নামজারি করা কিন্তু বন্ধ হয়ে গেছে। এতে পাবলিকের একটি হ্যারাসমেন্ট বেড়েছে, বাট বন্ধুরা এতে আমি একটি সুদূর প্রসারী পরিকল্পনার আভাস পাচ্ছি এবং সেটা আছেও বটে। মনে রাখতে হবে যে যখন একটি পরিপত্র জারি করা হয় তার পিছনে অনেক চিন্তা চেতনা থাকে। সেই চিন্তা এবং চেতনাটা কি বন্ধুরা, ধরুন সে ফর লাইক আপনারা দুই ভাই, একটি সম্পত্তি আছে, 50% একটি মাত্র সম্পত্তি মনে করুন আছে। আপনি হয়তো বলবেন যে একটি সম্পত্তি 25% আমার আর 25% আমার হচ্ছে বড় ভাইয়ের, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেটা মনে ধরুন খারিজ হয়ে গেছে, আপনি নেই, বড় ভাইও নেই, মানে সবারই তো একদিন যেতে হবে, সম্পদ তো গ্রাজুয়ালি হস্তান্তর হতে থাকবে, এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম। আচ্ছা, তখন দেখা গেল যে একজনের পক্ষ থেকে বা একজনের উত্তরাধিকারীরা বলল যে ওইখানে তো আমাদেরও অংশ আছে, যেমন ছোট ভাইয়ের যে তরফ বা উত্তরাধিকার বা সন্তানেরা বলল যে বড় ভাইয়ের যে অংশের কথা বলা হয়েছিল, তারা বলল যে ওই পাশে তো আমাদেরও সম্পত্তি রয়েছে, বলার কারণ হতে পারে তখন যখন বড় ভাইয়ের যে জায়গাটা ওই আলাদা, ওই এলাকায় দ্রুত এবং বেশি পরিমাণে ডেভেলপ হয়ে গেল, ওই এলাকাটা অনেক ডেভেলপ হয়ে ওখানকার ল্যান্ড ভ্যালু, মার্কেট ভ্যালু অনেক রাতারাতি দেখা গেল যে অনেক বৃদ্ধি পেয়ে গেল। ওইখানে হয়তো জমির হয়তো 25 লক্ষ টাকা ডেসিমেল, আর ছোট ভাইয়ের যে তরফটা বা পোর্শনটা থাকে সেখানে হয়তো মাত্র 5 লক্ষ টাকা ডেসিমেল। বাট যখন তারা ভাগ করেছে তখন কিন্তু এত টাকা দাম ছিল না, বরং হয়তো বেশি ছিল। তখন সব মিলিয়ে সর্বসাকুল্যে হয়তো বা 20 লাখ টাকা দাম হবে, সেটা ঠিক আছে। বাট এখন 1% জায়গার দামে হয়তো বা দেখা গেছে সেফার প্রায় 25 লাখ টাকা হয়ে গেছে ওই পাশে। আর তখনই সমস্যাটা শুরু হবে, প্রবলেমটা ক্রিয়েট হবে। এবং এই জন্যই কিন্তু পরিপত্রে বলা হয়েছে এরকম, দ্যাট মিনস এই পরিপত্রে এই বিষয়টিকে ছাড় দেওয়া হয়নি এবং একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে যারা দুই ভাই আছে একটা দাগে যাদের সম্পত্তি রয়েছে তাদের সম্পত্তিগুলো নামজারি করে নিতে পারবেন, হিসাব বসিয়ে, এটা কিন্তু বলা হয়নি। আর না বলার কারণেই হলো এটি যে ভবিষ্যতে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ভবিষ্যতে কোনো প্রবলেম অ্যারাইজ না হওয়ার জন্যই এই পরিপত্রটা জারি করা হয়েছে। নট অনলি দ্যাট বাট অলসো স্পষ্ট করে ক্লিয়ারলি জারি করা হয়েছে, দ্যাট মিনস আপনি দাগে দাগে করেন আর আপনি একটি প্লটে করেন, আপনাকে বন্টননামা আবশ্যিকভাবে ম্যান্ডেটরি করতে হবে। এটা একটি এই পরিপত্রের কিন্তু একটি মূল কথা। আরেকটি বিষয় আমি আপনাদের মেসেজ দিয়ে নোটিফাই করে রাখি বন্ধুরা, এটা ভবিষ্যতে পরে গিয়ে মিলিয়ে নেবেন। হয়তো দ্রুত সময়ে এই ঘটনাটা ঘটে যাবে যে আপনার পূর্বপুরুষদের যে যার সম্পত্তি আপনি বা আপনারা ভাগ বন্টন করেছেন, যদি ধরেন আপনি জমির ওয়ারিশ হতে জমি পেয়েছেন এবং আপনারা নামজারি করেননি কিংবা নামজারি বলে আপনারা খাজনাও দেননি, তাহলে কিন্তু লট অফ কনফিউজড, অনেক ধরনের জটিলতার সৃষ্টি হবে, আপনি আটকে যেতে পারেন, আপনার সম্পত্তিটি কিন্তু লক হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে আপনার হোল্ডিংটি। বন্ধুরা, আপনাদের জন্য এই যে দুর্দান্ত এবং দুর্বার একটি নিউজ বা এই যে মেসেজটা কিন্তু আসেনি, বাট আমি আপনাদের লক্ষ্যে দিয়ে রাখলাম। এই নামজারি না করার কারণে উত্তরাধিকারীদের সম্পত্তি লক বা স্থগিত হয়ে যাবে। আজকের যে পরিপত্রটি জারি হলো, এই পরিপত্রটি তার একটি প্রথম স্টেপ, মনে রাখবেন। কারণ এখানে বলা হয়েছে খারিজ করতে হবে যৌথভাবে অথবা ভাগ করলে আপনাকে বন্টননামা করতে হবে, বন্টননামা না করে আপনি ভাগ করতে পারবেন না। অ্যানাদার থিং সেটি হচ্ছে যে আপনি যদি খারিজ বা আপনার ওয়ারিশান সম্পত্তি যদি খারিজ না করে, আপনার নামে খাজনা না করে, ওই জমা ওই খতিয়ান লক খাজনা দিতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে কি কারণে কেন দাগে দাগে খারিজা বন্ধ হয়ে যাবে।